নমস্কার। আজকের আলোচনায় আমরা একটু ভেতরের কথায় যাব। কম্পিউটারের মস্তিষ্ক, ধরুন ৮৮৬ মাইক্রোপ্রসেসর, সে তো নিজে নিজে বাইরের জগতের সাথে যোগাযোগ করতে পারে না। ঠিক, তার জন্য কিছু সাহায্যকারী বা ইন্টারফেস লাগে। একদম। তো এই পর্বে আমরা দেখব ৮৮৬ কিভাবে কিছু জরুরি পেরিফেরাল আইসি, মানে ইন্টিগ্রেটেড সার্কিট, ব্যবহার করে বিভিন্ন ডিভাইসের সাথে কথা বলে। আমরা আমাদের পাঠ্যপুস্তকের সাহায্য নিয়েই এগোবো। হ্যাঁ, মূল লক্ষ্য হবে ওই অনুবাদক চিপগুলোকে বোঝা, যারা ৮৮৬ আর বাইরের ডিভাইসের মধ্যে সংযোগটা ঘটায়। তাহলে শুরু করা যাক ৮৫৫ পিপিআই দিয়ে। পুরো নাম প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। এটাকে কি আমরা একটা প্যারালেল কমিউনিকেশনের মাল্টিটুল বলতে পারি? মানে অনেকগুলো পোর্ট, অনেক রকম কাজ। হ্যাঁ, মানে ধারণাটা একদম ঠিক। এর ভেতরে আসলে ৩টে ৮ বিটের পোর্ট আছে। পোর্ট এ, পোর্ট বি আর পোর্ট সি। এবিসি। আচ্ছা। এগুলোকে আমরা ইনপুট বা আউটপুট হিসাবে প্রোগ্রাম করতে পারি। এর আবার কয়েকটা মোড আছে, মোড 0, 1 আর 2। মোড 0টা বোধহয় সবচেয়ে সহজ, মানে সাধারণ ইনপুট আউটপুটের জন্য। ঠিক তাই। মোড 0 হলো বেসিক আইও, খুব বেশি জটিলতা নেই। ওই এলইডি জ্বালানো বা সুইচ থেকে ইনপুট নেওয়ার মতো কাজের জন্য এটা দারুণ। আর মোড 1 আর 2, ওগুলো কি একটু অ্যাডভান্সড? হ্যাঁ, ওগুলোতে হ্যান্ডশেকিং লাগে, মানে ডেটা পাঠানোর আগে প্রেরক আর প্রাপক নিজেদের মধ্যে সিগন্যাল বিনিময় করে তৈরি হয়ে নেয়। ধরুন, প্রিন্টারে ডেটা পাঠাতে এটা লাগতো। ও আচ্ছা, মানে একটা সিগন্যালিং ব্যবস্থা। বেশ। তাহলে সংক্ষেপে 8255 এর প্রধান কাজ হলো প্যারালাল ডেটা আদান-প্রদান, আর এর মোডগুলো ঠিক করে দেয় কিভাবে এই আদান-প্রদানটা হবে, তাই তো? একদম, এটাই মূল কথা। এবার আসি একটু অন্য প্রসঙ্গে। মানে বাইরের জগতের সিগন্যাল, যেমন ধরুন তাপমাত্রা বা ভোল্টেজ, এগুলো তো অ্যানালগ, কিন্তু প্রসেসর তো বোঝে ডিজিটাল, মানে 0 আর 1। হ্যাঁ, এখানেই আসে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বা এডিসির কাজ। সে অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে বদলে দেয়। আর উল্টোটাও নিশ্চয়ই লাগে, মানে ডিজিটাল থেকে অ্যানালগ, ডিএসি। অবশ্যই, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বা ড্যাক। এই এডিসি আর ড্যাক চিপগুলোর সাথে যোগাযোগ করার জন্য কিন্তু প্রায়ই 8255 ব্যবহার করা হতো। এর পোর্টগুলো দিয়ে ডেটা নেওয়া বা পাঠানো হতো। বাহ। আচ্ছা, আরেকটা জিনিস শোনা যায়, স্টেপার মোটর। প্রিন্টার বা রোবটের সূক্ষ্ম নড়াচড়ার জন্য নাকি এটা খুব দরকারি। স্ট্যাপার মোটর খুব নিখুঁতভাবে ঘুরতে পারে, মানে নির্দিষ্ট ধাপে ধাপে। অনেকটা যেন সোলজাররা মার্চ করছে, কমান্ড দিলে এক স্টেপ এগোয়। হ্যাঁ, ঠিক ওরকমই। আর এই স্টেপগুলো কন্ট্রোল করার জন্য যে সিগন্যাল সিকোয়েন্স দরকার, সেটাও কিন্তু 8255 দিয়ে তৈরি করা যায়। বেশ ইন্টারেস্টিং। তাহলে আমাদের মনে রাখতে হবে অ্যানালগ আর ডিজিটাল সিগন্যালের মধ্যে রূপান্তর কেন দরকার, আর স্টেপার মোটরের কাজটা কি। ঠিক। আচ্ছা, 8255 তো প্যারালাল কমিউনিকেশন করে, মানে অনেকগুলো বিট একসাথে পাঠায়। কিন্তু যদি দূরে ডেটা পাঠাতে হয় বা কম তার ব্যবহার করতে চাই, তখন তো সিরিয়াল কমিউনিকেশন দরকার, মানে একটা বিটের পর আরেকটা। একদম ঠিক। আর এই সিরিয়াল কমিউনিকেশনের জন্যই আছে 8251 ইউসার্ট, ইউনিভার্সাল সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস রিসিভার ট্রান্সমিটার। ইউসার্ট নামটা বেশ ভারী। কি কাজটাও সেরকম। এটা প্যারালাল ডেটাকে সিরিয়ালে বাক্য পাঠাতে পারে, আবার সিরিয়াল ডেটাকে রিসিভ করে প্যারালালে বাক্য প্রসেসরকে দিতে পারে। অনেকটা একটানা চিৎকার না করে একটা তার দিয়ে ধীরে ধীরে মর্স কোডে খবর পাঠানোর মতো। ওহ, দারুণ উপমা। পুরনো দিনের টার্মিনাল বা মডেমের সাথে কম্পিউটারের সংযোগে এটা লাগতো বোধহয়, ওই RS-232C। হ্যাঁ, ঠিক ধরেছেন। RS-232C স্ট্যান্ডার্ডে সিরিয়াল কমিউনিকেশনের জন্য 8251 খুব গুরুত্বপূর্ণ ছিল। তাহলে মূল পয়েন্ট হল 8251 ইউসার্ট সিরিয়াল কমিউনিকেশনে কিভাবে সাহায্য করে। পরিষ্কার। আচ্ছা, এরপর আসি 8254 টাইমার কাউন্টার চিপে। এটাকে কি আমরা সিস্টেমের একটা স্টপওয়াচ বা টাইমার বলতে পারি? অবশ্যই। এটা খুব নিখুঁতভাবে সময় মাপতে পারে, বা কোনো ঘটনা কতবার ঘটল সেটাও গুনতে পারে, মানে ইভেন্ট কাউন্টার হিসেবেও কাজ করে। এরও কি বিভিন্ন মোড আছে? হ্যাঁ, আছে। যেমন মোড 2তে এটা একটা রেট জেনারেটর হিসেবে কাজ করে, মানে নির্দিষ্ট সময় পরপর পালস তৈরি করে। মোড 3তে স্কোয়ার ওয়েভ বানায়। ভাবা যেতে পারে এটা একটা প্রোগ্রামেবল কিচেন টাইমারের মতো। আপনি সেট করে দিলেন, ও ঠিক সময়ে আপনাকে জানান দিল, বা কোনো কাজ গুনতে থাকলো। ইন্টারেস্টিং। তাহলে 8254 টাইমার কাউন্টারের প্রধান ব্যবহার হলো সময় মাপা বা ঘটনা গোনা, তাই না? একদম। এবার একটা খুব পাওয়ারফুল কনসেপ্টের কথা বলি, ডিএমএ বা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস।
এর জন্য তো 8557 ডিএমএ কন্ট্রোলার আছে। এটা কি করে? ডিএমএ ব্যাপারটা খুব কাজের। এর মানে হলো পেরিফেরাল ডিভাইস যেমন হার্ড ডিস্ক সিপিইউকে বাইপাস করে সরাসরি মেমোরির সাথে ডেটা আদান-প্রদান করতে পারে। সিপিইউকে বাইপাস করে? কিভাবে? ধরুন আপনাকে একটা বড় ফাইল ডিস্ক থেকে মেমোরিতে আনতে হবে। সাধারণত সিপিইউকেই এই কাজটা করতে হয়, কিন্তু ডিএমএ কন্ট্রোলার থাকলে সে সিপিইউর থেকে বাসের কন্ট্রোল চেয়ে নেয় হোল্ড সিগন্যাল দিয়ে। সিপিইউ তখন কন্ট্রোল ছেড়ে দেয় এইচএলডিএ সিগন্যাল দিয়ে। ও, মানে সিপিইউ তখন অন্য কাজ করতে পারে? ঠিক, ডিএমএ কন্ট্রোলার নিজে ডেটা ট্রান্সফারের কাজটা সামলে নেয়, অনেকটা অফিসের বসের সিপিইউর একজন অ্যাসিস্ট্যান্টের মতো, যে ফাইল চালাচালির কাজটা করে দেয় যাতে বস অন্য গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। দারুণ তো। তাহলে ডিএমএ কন্ট্রোলারের মূল সুবিধা হল সিপিইউকে ডেটা ট্রান্সফারের চাপ থেকে মুক্ত রাখা। হ্যাঁ, এটাই প্রধান সুবিধা। ডেটা ট্রান্সফার অনেক দ্রুত হয়। আচ্ছা, সবশেষে আসি 8529 পিআইসিতে, প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার। যখন অনেক ডিভাইস একসাথে সিপিইউর অ্যাটেনশন চায়, মানে ইন্টারাপ্ট পাঠায়, তখন কি হয়? খুব ভালো প্রশ্ন। এখানেই 8529 কাজে আসে। একে বলা হয় ইন্টারাপ্ট ম্যানেজার। ইন্টারাপ্ট ম্যানেজার মানে? ধরুন কিবোর্ড, মাউস, ডিস্ক কন্ট্রোলার সবাই একসাথে সিপিইউকে ইন্টারাপ্ট সিগন্যাল পাঠালো। সিপিইউ তো একসাথে সবার কথা শুনতে পারবে না। ঠিক। 8529 এই সব ইন্টারাপ্ট রিকোয়েস্টগুলো গ্রহণ করে, তারপর সেগুলোর মধ্যে প্রায়োরিটি বা অগ্রাধিকার ঠিক করে এবং সবচেয়ে জরুরি ইন্টারাপ্টটা সিপিইউকে জানায়। অনেকটা একজন সেক্রেটারির মতো, যে অনেকগুলো ফোন কল এলে সবচেয়ে জরুরি কলটা বসের কাছে ফরওয়ার্ড করে। একদম পারফেক্ট উপমা। একে কনফিগার করার জন্য কিছু কমান্ড ওয়ার্ড লাগে, যেমন ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ডস আইসিডব্লিউএস আর অপারেশনাল কমান্ড ওয়ার্ডস ওসিডব্লিউএস, যেগুলো ঠিক করে দেয় এটা কিভাবে কাজ করবে। তাহলে 8259 কিভাবে একাধিক ইন্টারাপ্ট সামলায় বোঝা গেল। হ্যাঁ, বেশ পরিষ্কার। তাহলে দেখুন, আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে 8286 নিজের শক্তিশালী হলেও এই সাহায্যকারী চিপগুলো ছাড়া সে অসম্পূর্ণ। 8255 পিপিআই, 8251 ইউজার্ট, 8254 টাইমার, 8257 ডিএমএ কন্ট্রোলার আর 8259 পিআইসি, এরা সবাই মিলেই কিন্তু একটা সম্পূর্ণ কম্পিউটার সিস্টেম তৈরি করে। একদম। আর এই যে ইন্টারফেসিংয়ের ধারণাগুলো আমরা শিখলাম, এগুলো শুধু 8286-এর জন্য নয়, তাই না? আজকের দিনে যে কোনো ডিজিটাল সিস্টেম, সে স্মার্টফোন হোক বা গাড়ির ভেতরের সিস্টেম, তার ভিত্তিও তো এটাই। ঠিক তাই। প্রযুক্তি অনেক এগিয়েছে, চিপগুলো আরও ইন্টিগ্রেটেড হয়েছে, কিন্তু এই যে পেরিফেরালের সাথে যোগাযোগ, ডেটা আদান-প্রদান, ইন্টারাপ্ট সামলানো, এই মূল নীতিগুলো কিন্তু একই আছে। এগুলো জানা মানে শুধু পুরনো সিস্টেম বোঝা নয়, ভবিষ্যতের টেকনোলজি বোঝারও ভিত্তি তৈরি করা। এখানে আমার মনে একটা প্রশ্ন আসছে। এখন তো সিস্টেম অন চিপ বা এসওসির যুগ, মানে অনেক কিছুই একটা চিপে চলে আসছে। তাহলে কি এই আলাদা আলাদা ইন্টারফেসিং চিপগুলোর প্রাসঙ্গিকতা কমে যাচ্ছে? এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। একদিকে যেমন ইন্টিগ্রেশন বাড়ছে, অনেক ইন্টারফেসিং লজিক প্রসেসরের ভেতরেই সফটওয়্যার দিয়ে ডিফাইন করা হচ্ছে। হ্যাঁ। কিন্তু অন্যদিকে খুব বিশেষ কাজের জন্য বা খুব হাই স্পিড ইন্টারফেসের জন্য ডেডিকেটেড হার্ডওয়্যার বা চিপের প্রয়োজন কি সত্যিই ফুরিয়ে যাবে, নাকি একটা হাইব্রিড মডেল চলবে? এটা কিন্তু ভাবার বিষয়। ভবিষ্যতে সিস্টেম ডিজাইন কোন দিকে যাবে সেটা এর ওপর অনেকটাই নির্ভর করছে।